দিদি 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 আজকে প্রাইমারির যে মামলা ছিল সেটা আজকে খারিজ হয়ে গেল যে 32,000 চাকরি বহাল থাকলো। অভিজিৎ গাঙ্গুলি সেই সময় এই রায়টি দিয়েছিল। বিচাররা জাস্টিস পেয়েছে, কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। বলছে একটা কথা বলা হয়েছে, ধরো ছেড়ে দাও, বলছে বলো বলো। যে তদন্ত করা হয়েছে বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা করতে পেরেছে। দিদি মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির একটা বিখ্যাত কবিতা প্রথমে শুনিয়ে দিই, সহজভাবেই বলবো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো সাধু ভাষায় বলা যাবে না। আমি সহজভাবেই বলি যে কবি যা লিখেছেন, তারপরে সাবজেক্টে বেশিক্ষণ লম্বা সময় নেব না। কবি বলছেন, মন্দিরে মন্দিরে কেন রেখেছে রে রাখাল, যেখানে মানুষের দুয়ারে আছে কান্নার ঢাক। শাসন চাই শাসকের সত্যের নামে, নায়ক চাই ন্যায়ের মন্দিরে। যেখানে বঞ্চিতের চোখে জমে আছে রাতের ঘন আধার, বলে দাও দেবতা এই পৃথিবীর সমস্ত বিচার, মানুষের হৃদয়ে যেন জাগে প্রথম। এই কবিতাটা কেন পড়লাম? এই কবিতাটা এই কারণেই পড়লাম, ন্যায়ের দেবতা কবিগুরুর লেখা। এ কারণেই যে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় ঘোষণা করেছে, অবশ্যই বাংলার কাছে অন্তত সুখকর একটা বাতাবরণ বলতে পারেন। বলেছেন যে 32,000 যারা চাকরি প্রাইমারিতে, তাদের চাকরি বহাল থাকবে। অনেক জল এটা নিয়ে ঘোলা হয়েছে, আক্রমণ হয়েছে। যখন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই 32,000 প্যানেল বাতিল করে দিয়েছিলেন। তদন্ত শুরু হয়, সিবিআই তদন্ত করে, চাল আর কাকর বাঁচা শুরু হয়ে যায়, তুলকালাম শুরু হয়ে যায়। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে তার ঘর থেকে মামলা চলে যায়। পরবর্তীকালে তিনি তার অবসর গ্রহণ করে তিনি রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। স্বভাবতই তাকে আক্রমণ করবে শাসক দল, এটাই খুব স্বাভাবিক। তাই আজকে হাইকোর্টের বাইরে ডিভিশন বেঞ্চের রায় যখন ঘোষণা হয়েছে, মিষ্টি মুখ করছিলেন যাদের চাকরি থেকে গেল। খুব স্বভাবতইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা এবং বহরমপুর সফরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেও তিনি ওই নামটি তিনি উচ্চারণ করেননি। আজকে তার কিছুটা ব্যাখ্যা তিনি দিয়েছেন, সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছে যে ন্যায় তো একদিন পেতেই হবে, এই অন্যায়ের বোঝা আমাদের বইতে হচ্ছিল, শিক্ষা দপ্তরকে বইতে হচ্ছিল, 5 বছর ধরে শুনছি, অনেকটা বোঝা হালকা হলো। তার সঙ্গে স্মরণ করিয়ে দেন যে আরো বোঝা হালকা হবে যদি এই 26,000 চাকরি যাদের চলে গেছে যদি ফেরানো যায়, তাহলে একটা সম্পূর্ণ বৃত্ত পরিপূর্ণ হবে। এই বৃত্ত কথাটা বলেছিলেন, বৃত্ত নয় বৃত্ত। তাই আগামী দিনের নির্বাচনের আমরা কথাগুলো বলবো না, কিন্তু আমরা ভয় ডরিন ভাবে রাজনীতির ময়দানে নামতে পারবো। আচ্ছা, এটা নিয়ে অনেকে আক্রমণ করবেন, পাল্টা আক্রমণ করবেন, যাদের রাজনীতি, যাদের কারবার, যারা পোস্টমর্টম করেন সন্ধ্যাবেলাতে, তারা করবেন। কিন্তু 32,000 চাকরি যাদের থেকে গেল তারা খুশির বন্যা বইয়েছেন, কিন্তু যারা চাকরি থেকে বঞ্চিত হলেন, যে 26,000 চাকরি তৎকালীন চন্দ্রচূড় এবং তার ডিভিশন বেঞ্চ যখন খারিজ করেছিল, পরবর্তীকালে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্না বলেছিল
ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা, ফুঁসে উঠেছিল সবাই। তারপরে বহু জল গড়িয়েছে, নতুন সিজিআই হয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছে। কিন্তু আজকে যে প্রাপ্ত বসু যে কথাটা বলেছেন যে 26,000 চাকরি দিয়ে ফেরানোর পক্ষে যে যদি এবং আশাবাদী বিচার ব্যবস্থার প্রতি, এখানে একটা প্রশ্ন করা যেতেই পারে, যদি বিচার ব্যবস্থার প্রতি আপনারা যে আস্থাশীল হন, তাহলে সুপ্রিম কোর্টে এত কাঁড়ি কাঁড়ি টাকা, জনগণের টাকা খরচা করলেন কিছু? কারণ সুপ্রিম কোর্ট তো বলেছিল যে হাইকোর্টেই সমাধান হয়ে যেতে পারে। আপনারা সেখানে দেশের তাবর তাবর হচ্ছে আইনজীবীদের নামিয়ে দিয়েছেন, নাম করে বলছি, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলদের মতো। কাঁড়ি কাঁড়ি টাকা, জনগণের করের টাকা যেগুলো খরচা হয়েছে, কখনো কখনো হেরেছেন, ম্যাক্সিমাম সময় হেরেছেন। তাহলে প্রশ্ন হবে যে তখন যে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করেছি, আজকের যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে যে বিচারপতি যে রায় দিয়েছে, সেটা কি ভুল রায় দিয়েছে? আমার ধৃষ্টতা নেই বিচারপতি রায় সম্পর্কে কোনো মন্তব্য করা, কারণ বিচারপতিদের আদেশ বা নির্দেশ ভগবানের সমান হয়। তারা বলেছে যে এটা হতে পারে না, এটা এই ব্যবস্থায় 9 বছর 8 বছর চাকরি করার পর তাদেরকে এক লহমায় বাতিল করে দেওয়াটা করা যায় না, এটা বেমানান হবে। তাহলে অনেক দেরিতে হলে বুঝলেন আপনারা। যদি বুঝতেন এসএসসি যে ওএমআর শিট, যে মিরর ইমেজ, তা যদি আপনারা সিবিআই হাতে তুলে দিতেন, তাহলে সুপ্রিম কোর্টে কিন্তু বলেছিল যে চাল আর কাকর হচ্ছে বাঁচা খুব কঠিন হতো। তাহলে সে সময় তাহলে চালও বাঁচতে পারতেন, কাকরও বাঁচতে পারতেন, যেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসএসসিকে বলেছিল। আপনারা পারেননি, উল্টে এখানকার ছেলেমেয়েরা মার খেয়েছে, পুলিশের হাতে হেনস্থা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আন্দোলন হয়েছে, করুণাময়ী উত্তপ্ত হয়েছে, বিকাশ ভবন উত্তপ্ত হয়েছে। কিন্তু আজকে আপনার চওড়া হাসি, চওড়া ব্যাটিং দেখে আপনি আশাবাদী হচ্ছেন। আমিও আশাবাদী, আপনার সঙ্গে আমিও আশাবাদী। আমি সবসময় যে সমালোচনা করছি এরকম ব্যাপার নয়, কারণ যারা চাকরি থেকে গেল তাদের পরিবার আছে, তাদের পরিজন রয়েছে, তাদের বাবা রয়েছে, মা রয়েছে, তাদের ইএমআই রয়েছে, তাদের বাবা ক্যান্সারের পেশেন্ট হতে পারে, মা আক্রান্ত হতে পারে, তাদের জীবন আছে, তাদের বোধ আছে, তাদের ভালোবাসা আছে, তাদের স্বচ্ছন্দ আছে, কেউ প্রেম করলে ভালোবাসা করে বিয়ে করবে, তাও আছে তো। যারা চক ডাস্টার নিয়ে যারা পড়িয়েছেন, ছবি এঁকেছেন, খেলেছেন বাচ্চাদের সঙ্গে, তাদের পক্ষে তো কারণ গুরুত্বপূর্ণ। যদি এই চাকরিগুলো বাতিল হতো, পশ্চিমবঙ্গে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। কেন হতো? একই তো প্রাইমারি স্কুলে প্রতিটি জায়গাতে আমি বহু বাংলায় ঘুরে দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা বিদ্যালয়মুখী হচ্ছে না, এটা সরকারকে ভাবা উচিত। এক তো ড্রপ আউট, আমি বলছি না ড্রপ আউট, অমর্ত্য সেনের বিখ্যাত সেই কোর্ট ইউজ করছি, ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। কেন বাড়ছে? শিক্ষার মান সে অর্থে ডেভেলপমেন্ট হচ্ছে না, এইটাই অভিযোগ উঠছে। এটা না হওয়ার কারণে যারা বুনিয়াদি ব্যবসা করেন, যারা ইংরাজি মাধ্যমগুলো খুলেছেন শহর প্রান্তর গ্রামে, সেই ছেলেমেয়েরা সেখানে চলে যাচ্ছেন, সেখানে পড়াশোনা শুরু করছেন। আর যদি কোনো প্রান্তিক স্তরে ভাগ চাষি হয়, যদি কৃষক হয়, সেই ছেলেমেয়েরা পরিবার শ্রমজীবী, তারা পড়াতে পারছেন না। এইখানে প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী আপনার ভাবা উচিত যে কেন প্রাথমিক শিক্ষকের বা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা ছেলেমেয়েরা কেন প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে আর ফুলে ফেপে উঠছে বেসরকারি বিদ্যালয়গুলো। এটা ভাববার সময় সত্যি এসেছে, কারণ এই বাংলায় শিক্ষা ব্যবস্থার একসময় অগ্রগণ্য ভূমিকায় নাম লিখিয়েছিল, অগ্রজ ভূমিকা পালন করেছে। শব্দটা ভুল নয়, শব্দটা ঠিক। অগ্রজ মানে আমাদের পূর্বপুরুষ যারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যারা আমাদেরকে বিস্তার করেছে, তাদের তো প্রভাব আমাদের মধ্যে পড়েছে, আমাদের জেনারেশনের মধ্যে পড়েছে। তাই যে ভূমিকায় পশ্চিমবঙ্গ ছিল, সেই ভূমিকায় ফিরে আসতে পারলে এটা খুব ভালো। তাই মান মর্যাদার প্রশ্নে নিষ্কলঙ্ক হওয়াই তো খুব গুরুত্বপূর্ণ। তাহলে 26,000 হবে কি? যারা টেন্টেড তাদের কি হবে? গ্রুপ সি, গ্রুপ ডি তাদের কি হবে? এবং হচ্ছে নাম্বারের নিয়ে অভিযোগ উঠেছে। তাই 32,000 ছেলে মেয়ে চাকরি ফিরেছে, তাতে আমি যেমন অবশ্যই খুশি, আপনি খুশি, কিন্তু 26,000-এর সঙ্গে জুড়ে থাকা অবৈধ নিয়োগ হয়েছে, সেগুলো কি হবে? সেগুলো ক্লিয়ার করতে হবে আপনাকে এবং এসএসসিকে এবং কোর্টকে ঠিক করতে হবে। সেই বিচার ব্যবস্থায় পরিষ্কার রায় দেবে। বিচার ব্যবস্থা, বিচারপতিদের ডিভিশন বেঞ্চ রায় দেওয়ার পরে কোনো কথা খাটে না। কিন্তু প্রাইমারি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা ঘুণ ধরেছে, এটা বাস্তব সত্য। তাই অগ্রজদের কথা শুনতে হয়।
যারা বিভিন্ন ভূমিকার ক্ষেত্রে আমাদের বহন করেছে, তারা যে কথা বলেছেন যে শিক্ষার অধিকারের প্রশ্নে বুনিয়াদী স্তরে প্রাথমিক শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, যা কার্যত পণ্যে পরিণত হচ্ছে, বিভিন্ন বেসরকারি স্কুলগুলোতে চলে যাচ্ছে ছেলেমেয়েরা। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রুখে দেওয়ার জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। আজ এই অবধি থাক। আজকে ডিভিশন বেঞ্চে হাইকোর্টের যে রায়, তাতে বাংলায় সরকার যেমন হাসছে, অবশ্যই হাসবে, ছেলেমেয়েরা মিষ্টি মুখ করেছে তারাও হাসবে, এবং সেই বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রী অভিভাবকরা তারাও অন্তত খুশি হবে। এই বাংলায় চাই অন্তত আমরা। তাই আগামী দিনে 26,000-এর পরিস্থিতি কোন দিকে গড়াবে, আমি যেমন হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো, তেমনি তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো, তার সঙ্গে সরকার এবং বিরোধীদের দিকেও তাকিয়ে থাকবো। কারণ জীবন বোধ বলে একটা ব্যাপার আছে, সেটা যেন কোনোভাবে অমর্যাদা না হয়। যদি ভালো লাগে মতামত দেবেন, যদি ভালো না লাগে কমেন্টস করবেন। নমস্কার, আমি নয়ন রায়।